আচ্ছা, তোমরা যারা কানেক্টেড হয়েছো আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছো? স্ক্রিন দেখতে পাচ্ছো? ওকে। তা আমরা হচ্ছে পেরিফেরাল অ্যান্ড ইন্টারফেসিং এর মেমোরি ইন্টারফেসিং সম্পর্কে কিছুটা পড়ছিলাম গত ক্লাসে। আচ্ছা, এই ক্লাসে হচ্ছে মেইনলি আমরা কিভাবে মেমোরি ডিকোডিংটা করা হয় এবং মেইন মেমোরির অ্যারে ডিজাইনটা মেইনলি কিভাবে করা হয়, অর্থাৎ ছোট ছোট অনেকগুলো মেমোরি মিল একত্রিত করে একটা প্রসেসরের টোটাল ক্যাপাসিটিকে ইউজ করে কিভাবে একটা বড় সাইজের মেমোরি তৈরি করা যায় সেই সম্পর্কে আমরা হচ্ছে গত ক্লাসে দেখেছিলাম। তো এর মধ্যে মেইনলি তিন ধরনের ডিকোডিং আমরা করেছিলাম। তো একটা হচ্ছে যেটা সব থেকে ভার্সেটাইল, যেটা সেটা ছিল প্যাল ব্যবহার করে, যে এখানে আসলে অনেক ধরনের অনেক মেমোরি ডিভাইস অ্যাড করে আসলে অনেক বেশি ক্যাপাসিটির এবং অনেক ফ্লেক্সিবিলিটি সহ মেমোরি ডিজাইনটা করা পসিবল, বাট এটা একটু কমপ্লেক্স। ঠিক আছে। আর এছাড়া যেটা পড়েছিলাম একটা ছিল একদম সিম্পল লিনিয়ার ডিকোডিং উইদাউট এনি ডিকোডার সার্কিট, একদম সিম্পল সার্কিট দিয়ে যেটা তৈরি হয় ছোটখাটো ডিভাইসে ব্যবহার করা হয়। আর একটা যেটা ছিল সেটা ছিল হচ্ছে ডিকোডিং, এটা হচ্ছে পার্শিয়াল আর ফুল ডিকোডিং, এরকম একটা ব্যাপার ছিল, যেখানে হচ্ছে ডিকোডারের সাহায্যে আসলে মাল্টিপল টাইপস এর র্যাম আর রম অর্থাৎ মেমোরি ডিভাইস সেগুলোকে সেগুলোর সঙ্গে কমিউনিকেট করার একটা প্রসেস আমরা দেখেছিলাম। তা আজকে আসলে আমরা বেশ কিছু নিউমেরিক্যাল এক্সাম্পল দেখব। তো এই এক্সাম্পলে যাওয়ার আগে আমরা আসলে যেটা পড়েছিলাম, যেহেতু এক্সাম্পলটার সঙ্গে আমরা যেগুলো পড়েছি সেটার একটা রিলেশন আছে, সেজন্য আমরা একটু সামান্য রিক্যাপ করি, ঠিক আছে? তা আমাদের ক্ষেত্রে যেমন আমরা তোমরা অলরেডি 8085 এবং 8086 দুইটা প্রসেসর সম্পর্কে অনেক কিছু জেনে এসেছো। তো এইগুলো সে কারণে আসলে আমরা এই সেমিস্টারে এই কোর্সে আমরা ওই যে প্রসেসর গুলো রয়েছে তাদের যে বেসিক যে স্ট্রাকচার সেটা সম্পর্কে আমরা আসলে পড়ছি না, বাট ওইটা আমি ধরে নিচ্ছি যে তোমাদের এই ব্যাপারটা মনে আছে, মাথায় আছে। তো এরকম যেমন আমরা যদি কনসিডার করলাম, যেমন 8086ও কনসিডার করা যেতে পারে, 8085ও কনসিডার করা যেতে পারে। তো যদি 8085 এইটাকে আমরা কনসিডার করি, আমরা তোমরা হয়তো অনেকেই জানো বা হয়তো মনে আছে বা মনে নাই যে 8085 কি, এটাকে বলা হয় হচ্ছে 64 কিলোবাইট অ্যাড্রেসেবল। ঠিক হ্যাঁ, আছে। মিষ্টি দেখা যায় না। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না ম্যাম। স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা, আমি দেখতেছি এবার। হোয়াইট স্ক্রিন দেখা যাচ্ছে। ব্ল্যাক। হোয়াইট স্ক্রিন আমি দেখাচ্ছি আর কি, সেটাই দেখাচ্ছি, ঠিক আছে। এর হোয়াইট স্ক্রিনই দেখাচ্ছে এখানে, আমি একটু ড্র করবো তো এই জন্য হোয়াইট স্ক্রিন আছে। আচ্ছা, হোয়াইট স্ক্রিন যদি দেখা যায় তাহলে ওকে এটা। আচ্ছা, তাহলে আমরা 8085টা কনসিডার করি, ঠিক আছে। তো 8085 এর ক্ষেত্রে ওর যে ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে যেটা রয়েছে এটা হচ্ছে 64 কিলোবাইট অ্যাড্রেসেবল। এর মানে হচ্ছে কি, ওর যে সিপিইউ অর্থাৎ এই যে 8085 যে প্রসেসরটা রয়েছে ও হচ্ছে 16 বিটের অ্যাড্রেস জেনারেট করতে সক্ষম। ঠিক আছে। আর এটা হচ্ছে 16 বিটের, কেন? কারণ হচ্ছে এখানে বলা আছে 64 কিলোবাইট। ঠিক আছে, 64 কে, 64 কে অ্যাড্রেসেবল, তার মানে হচ্ছে আমার এখানে দাঁড়ায় হচ্ছে 2 টু দি পাওয়ার 16। 64 কে মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 16, এবং কিলোবাইট মানে হচ্ছে এই যে মেমোরিটার কথা আমরা কনসিডার করছি, এই যে প্রত্যেকটা যে তাক রয়েছে, প্রত্যেকটা ঘর রয়েছে, প্রত্যেকটা ঘরে হচ্ছে 8 বিট করে রাখা পসিবল। ঠিক আছে, পার এবং পার রেজিস্টার, এটা তো মেনলি আসলে অনেকগুলো রেজিস্টার নিয়ে তৈরি। তো পার রেজিস্টার হচ্ছে 8 বিট হোল্ড করতে সক্ষম, অর্থাৎ 8 বিটই সেখানে থাকে। তো সেই ক্ষেত্রে আসলে আমার এইখানে যে ব্যাপারটা দাঁড়ায় যে 64 কিলোবাইট, তার মানে হচ্ছে 64 কে
পরিমাণ অ্যাড্রেস জেনারেট করতে পারবে আমার এই প্রসেসরটা। এটা হচ্ছে আমার 8085, যাই হোক আমি ভালো করে লিখতে পারছি না। তো ও হচ্ছে 64K পরিমাণ অ্যাড্রেস জেনারেট করতে পারবে, এবং পার যে ঘর, অর্থাৎ প্রত্যেকটা অ্যাড্রেস যে ঘরটাকে নির্দেশ করবে সেই ঘরের মধ্যে 8টা বিট করে থাকা পসিবল। ঠিক আছে, এরকম একটা ব্যাপার হচ্ছে আমার 8085 এর ক্ষেত্রে। তার মানে হচ্ছে এখানে আমার অ্যাড্রেস বাসের দরকার হচ্ছে, এই যে অ্যাড্রেস বাস এটা দরকার, এটা আছে আমার A0 থেকে শুরু করে A15 পর্যন্ত। ঠিক আছে, আমরা কিন্তু 8085 এর ক্ষেত্রে শুধু কনসিডার করছি, যেহেতু এখানে 64K। তো সেক্ষেত্রে এটাকে আমি রিপ্রেজেন্ট করতে পারি হচ্ছে 2 টু দি পাওয়ার 16 এর মাধ্যমে। এবং তার মানে হচ্ছে আমাদের নাম্বার অফ অ্যাড্রেস লাইন যেটা আমাদের রিকোয়ার্ড সেটা হচ্ছে 16। অর্থাৎ A0 থেকে শুরু করে আমার A15 পর্যন্ত 16টা অ্যাড্রেস লাইন আমার রয়েছে এখানে। ঠিক আছে, একটা ব্যাপার। তো এখন হচ্ছে আমাকে এই যে অ্যাড্রেস লাইন গুলো রয়েছে, অ্যাড্রেস বাস গুলো রয়েছে, ও কি করবে, ওর মাধ্যমে হচ্ছে আমার সিপিইউ নিজে আসলে কোন নির্দিষ্ট অ্যাড্রেসটার জন্য ইন্টারেস্টেড সেটাকে হচ্ছে নির্দেশ করবে। ঠিক আছে, এবং সেই অ্যাড্রেসটা হবে কত, 16 বিটের, বাট সেটার মধ্যে হোল্ড করবে কত, 8 বিটের একটা ভ্যালু। ওকে, সে হচ্ছে দেখালো যে আমি আসলে এই নির্দিষ্ট ঘরটার যে ভ্যালু আছে সেটার প্রতি ইন্টারেস্টেড। বাট কি করার জন্য ইন্টারেস্টেড, রিড, যেহেতু আমরা আসলে মেইনলি কনসিডার করছি র্যাম। যদি রম হয় সেখানে শুধুমাত্র রিড করা পসিবল, আর যদি র্যাম হয় সেখানে আসলে আমার রিড এবং রাইট, ঠিক আছে, রিড এবং রাইট দুইটাই পসিবল। তাহলে প্রথমে ও হচ্ছে কি করবে, যে আসলে ও রিড করবে নাকি রাইট করবে। প্রথমে নির্দিষ্ট অ্যাড্রেসটা সিলেক্ট করতে হবে, এরপরে ও হচ্ছে ওই নির্দিষ্ট অ্যাড্রেসে কোন অপারেশনটা চালাবে, রিড নাকি রাইট, সেটাকে ওর হচ্ছে সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, তো এখানে ওর যে রিড রাইট, আমরা এর আগে দেখেছিলাম যে এই দুইটা আসলে একটা পিনের মাধ্যমে হয়ে থাকে কোনো কোনো প্রসেসরের ক্ষেত্রে বা কোনো কোনো মেমোরি ডিভাইসের ক্ষেত্রে। বাট আমার যে 8085 এখানে হচ্ছে রিড এর জন্য আলাদা এবং রাইটের জন্য আলাদা একটা পিন রয়েছে, এবং এইটা হচ্ছে কি জিরো যখন পাবে, অর্থাৎ অ্যাক্টিভ লো যখন থাকবে, তখন হচ্ছে এটা অন হবে, এরকম একটা ব্যাপার। অর্থাৎ যদি এই পিনে জিরো আসে তখন কি হবে, তখন এখানের ভ্যালুটাকে রিড করবে। যদি এই পিনটাতে জিরো আসে তখন এই নির্দিষ্ট অ্যাড্রেসে কোনো কিছু রাইট করবে আমার সিপিইউটা। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। এটা ছাড়া আরো একটা পিন থাকে যেটা হচ্ছে কি আইও অর মেমোরি। ঠিক আছে, এইটা হচ্ছে কি, অর্থাৎ আমার যে সিপিইউ যে রয়েছে, যে প্রসেসরটা রয়েছে, ও তো আসলে শুধুমাত্র মেমোরির সঙ্গেই ইন্টারফেসড অবস্থায় থাকে না, ও হচ্ছে আদার অন্যান্য ডিভাইসের সঙ্গে ইন্টারফেসড অবস্থায় থাকে। বিভিন্ন ইনপুট আউটপুট ডিভাইসের সঙ্গে কানেক্টেড থাকে, কিছু ইনপুট দেয় এবং কিছু ইনপুট নেয় এবং কিছু আউটপুট দেয়, এরকম একটা ব্যাপার। আচ্ছা, তাহলে একটা নির্দিষ্ট মুহূর্তে আমার যে প্রসেসর, সে আসলে ইনপুট আউটপুটের সঙ্গে কাজ করছে নাকি মেমোরির সঙ্গে আসলে ইন্টারেক্ট করতে চাচ্ছে, সেইটা বোঝা যাবে আমার এই পিনটার মাধ্যমে। ঠিক আছে, যদি এই পিনটার ভ্যালু আমার জিরো হয় তখন আমি বুঝবো যে আসলে আমার মেমোরির সঙ্গে সিপিইউ কমিউনিকেট করতে চাচ্ছে। আর যদি ওয়ান হয় তখন আমি বুঝবো ও আসলে ইনপুট আউটপুট ডিভাইসের সঙ্গে কমিউনিকেট করতে চাচ্ছে। তো এই একটা ব্যাপার রয়ে গেল। আচ্ছা, এখন এই যে আমি বললাম যে A0 থেকে A15 অ্যাড্রেস বাসের সঙ্গে কানেক্টেড হলো, বাট এই যে যে ভ্যালুটা এখানে রয়েছে, অর্থাৎ 8 বিটের যে ভ্যালুটা আছে, সেইটাকে সে যখন রিড করবে আর রাইট করবে তখন কি হচ্ছে, তখন একটা বাইডিরেকশনাল বাসের দরকার। সেটা কি বাস, সেটা হচ্ছে ডেটা বাস। ডেটা কমিউনিকেশনের জন্য আমার ইন্টারনাল যে বিট কমিউনিকেশন, সেটার জন্য আমার দরকার হচ্ছে ডেটা বাস। ঠিক আছে, এখন এটা বিভিন্ন প্রসেসরে ডেটা বাসটা কি হয়, অ্যাড্রেস বাস এবং ডেটা বাস এরা হচ্ছে আলাদা আলাদা থাকে। বাট 8085 এর ক্ষেত্রে যেটা হয়, এখানে হচ্ছে এই যে অ্যাড্রেস লাইনের জন্য যে নির্দিষ্ট মানে কানেকশন গুলো এস্টাবলিশড অবস্থায় রয়েছে, সেখান থেকেই কিছু পরিমাণ নিয়ে হচ্ছে ডেটা বাসের কাজটা করা হয়। যেহেতু এটা 8 বিটের, তার মানে হচ্ছে আমার এই যে 16 বিটের যে অ্যাড্রেস লাইন রয়েছে, সেখান থেকে প্রথম যে 8টা লাইন 8 বিটের জন্য, অর্থাৎ A0 থেকে A7,
এই কয়টা লাইনকে হচ্ছে ও ডেটা বাস হিসেবেও ব্যবহার করে, অর্থাৎ এটা তখন বাই ডিরেকশনাল হিসেবে কাজ করবে ডেটা বাস। যেহেতু ইনপুট আউটপুটের ব্যাপার রয়েছে, এটা বাই ডিরেকশনাল, অর্থাৎ এটা তখন হয়ে যাবে কি, এটাকে রিপ্রেজেন্ট করা হবে AD0, AD0 থেকে শুরু করে এটা হবে AD7, এই পর্যন্ত হচ্ছে ও ডেটা বাস হিসেবে কাজ করবে। তাহলে এখানে একটা নির্দিষ্ট কানেকশনের মধ্য থেকেই অ্যাড্রেসও যাচ্ছে, আবার কি হচ্ছে ডেটাও যাচ্ছে। তাহলে আমার প্রসেসর অথবা মেমোরি এটা কিভাবে বুঝবে যে আসলে এই নির্দিষ্ট বিটের কম্বিনেশনটা আসলে অ্যাড্রেস নাকি ডেটা? সেজন্য হচ্ছে এর মধ্যবর্তী পজিশনে আবার একটা নির্দিষ্ট ডিভাইস ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় ল্যাচ। আরো অনেক রয়েছে ছোট ছোট যন্ত্রপাতি, ডিভাইস, বাট সেটা আমরা উল্লেখ করছি না। যেটা বেশি উল্লেখযোগ্য সেটা উল্লেখ করছি, সেটা কি ল্যাচ। এখানে কি হয়, এই যে কানেকশন গুলো প্রথমে ল্যাচের সঙ্গে কানেক্টেড হয়, এরপরে এখানে মাল্টিপ্লেক্সিং ডিমাল্টিপ্লেক্সিং এর একটা ব্যাপার রয়েছে। মাল্টিপ্লেক্সিং কোনটা? যখন একটা নির্দিষ্ট কানেকশনের মধ্যে থেকে একত্রে আমার ডেটাও যাচ্ছে অ্যাড্রেসও যাচ্ছে, এই প্রসেসটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং। আর ডিমাল্টিপ্লেক্সিং হচ্ছে এটা ল্যাচের কাজ, যে এখানে আসার পরেও সবকিছু বিবেচনা করে ওর মধ্যে যে অ্যালগোরিদম আছে সেটার মাধ্যমে আসলে এক্সট্রাক্ট করতে পারে যে আসলে আমার এই বিটের কম্বিনেশনটা আসলে ডেটা, আর এই বিটের কম্বিনেশনটা অ্যাড্রেস, সেইটা বুঝে ও হচ্ছে সেই ডেটার কাছে হচ্ছে পাঠাবে ডেটাকে। আর যদি অ্যাড্রেসের ব্যাপার থাকে তাহলে সেই অ্যাড্রেসটা পাঠাবে অ্যাড্রেসের কাছে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে? আচ্ছা, তো এইটা গেল। তাহলে এটা বুঝলাম। এখন আমি কনসিডার করি যেমন হয়তোবা আমার কাছে একটা র্যাম রয়েছে, সেটার ক্যাপাসিটি হচ্ছে কি 4K। ঠিক আছে, এটার ক্যাপাসিটি হচ্ছে 4K × 8, 4K র্যাম। 4K র্যাম মানে হচ্ছে এটাকে আমি রিপ্রেজেন্ট করতে পারি 2⁻12, অর্থাৎ 12টা হচ্ছে আমার অ্যাড্রেস লাইনের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। তো আমার টোটাল ক্যাপাসিটি হচ্ছে কি 16টা লাইনে, বাট আমি যে মেমোরিটা নিয়েছি, যে র্যামটা নিয়েছি, তার ক্যাপাসিটি হচ্ছে কত, 2⁻12। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, আমাকে প্রথমে এই যে 15টা, আমার তো 15টা বিট রয়েছে, সেটাকে তো অবশ্যই আমার কনসিডারেশনে রাখতে হবে। ঠিক আছে, তো সেটাকে কনসিডারেশনে রাখতে হবে, বাট তার মধ্যে থেকে শুধুমাত্র 12টা যে বিট রয়েছে, অর্থাৎ A0 থেকে শুরু করে A11 পর্যন্ত, সেগুলো আমার অ্যাড্রেসিং হিসেবে কাজ করবে, অ্যাড্রেসিং করার পারপাজে ব্যবহার করা হবে। বাকি যে 4টা বিট রয়েছে, অর্থাৎ A13 থেকে শুরু করে A14 15, A12 14 15, 12 13 14 15, এই যে 4টা বিট রয়েছে, এই 4টা বিট হচ্ছে চিফ সিলেকশনের কাজে ব্যবহার করা হবে। আমি যখন মেমোরি ডিভাইস সম্পর্কে পড়িয়েছিলাম সেখানে কিন্তু আমার চিফ সিলেকশনের একটা কথা বলেছিলাম, যে আমার অনেকগুলো মেমোরি ডিভাইস একত্রিত হয়ে অ্যারে আকারে সজ্জিত হয়ে আমার একটা বড় ক্যাপাসিটির মেমোরি তৈরি করে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আসলে একটা নির্দিষ্ট সময়ে কোন মেমোরিটাকে আমি, কোন চিপটাকে আমি সিলেক্ট করব, সেজন্য আলাদা একটা পিন থাকে, যেটাকে বলা হয় হচ্ছে চিপ সিলেক্ট, সংক্ষেপে আমি সেটাকে আমরা বলি CS। এবং এইটা হচ্ছে কি, যখনই এইখানে কোনো জিরো এসে পৌঁছাবে, অর্থাৎ অ্যাক্টিভ লো, একদম লো ভোল্টেজ, জিরো ভোল্টেজ, গ্রাউন্ড ভোল্টেজ এরকম এসে যদি কানেক্টেড হয়, এখানে এসে পৌঁছায়, তখনই কেবলমাত্র এই নির্দিষ্ট মেমোরি ডিভাইসটা অ্যাক্টিভ হবে, সিলেক্টেড হবে। এরকম একটা ব্যাপার আমার এখানে রয়েছে। তো তাহলে কি হচ্ছে, তাহলে বাকি যে 4টা বিট, সেই 4টা বিট অর্থাৎ এই 12 থেকে শুরু করে A15, সেটার মাধ্যমে আমি এই চিপ সিলেকশনের কাজটা করব। যেহেতু আমার মাত্র 12টা বিট লাগছে, অর্থাৎ A11 পর্যন্ত লাগছে। ঠিক আছে, এই যে A12, এই 0 থেকে শুরু করে আমার A11 পর্যন্ত লাগছে অ্যাড্রেসিং এর জন্য। তাহলে বাকি যে 4টা বিট রয়েছে, অর্থাৎ এই যে 12 থেকে শুরু করে A15 পর্যন্ত, ঠিক আছে, এই যে 4টা বিট রয়েছে, এখন এইটা হচ্ছে আমরা কিভাবে ব্যবহার করব। এখন কোনো ক্ষেত্রে হয়তোবা আমাদেরকে নির্দিষ্ট করে বলা থাকতে পারে যে আসলে এই যে মেমোরি ডিভাইস, ও হচ্ছে নির্দিষ্ট এই বিটের কম্বিনেশন পেলেই কেবলমাত্র ও অন হবে। ধরলাম যে এটা 1100, এইটা যদি পায় তখনই কেবলমাত্র এই চিপটা সিলেক্টেড হবে।
তাহলে এই 4টা বিটের জন্য কি আমি এটার সঙ্গে 4টা চিপ সিলেক্ট কানেক্টেড করব? নো, এখানে আমার একটা পিনই আছে। বাট সেটা আমি কি করতে পারি, কোনো লজিক গেট ব্যবহার করতে পারি, যে সেটা অর গেট, নর গেট, ন্যান্ড গেট, সাধারণত ন্যান্ড গেট বেশি ব্যবহার করা হয়, সেটা ব্যবহার করতে পারি, অথবা ডিকোডারের মাধ্যমে ব্যবহার করতে পারি। এখন এখানে গেট যদি ব্যবহার করি তাহলে কি ব্যাপারটা হয়, যেমন আমার এখানে মাল্টিপল আসলে মেমোরি রয়েছে যারা একত্রিত হয়ে একটা বড় মেমোরি তৈরি করেছে। তাহলে চিপ সিলেকশনের জন্য আমি যদি একটা গেট ব্যবহার করি তাহলে কি হবে, একটা গেটের মাধ্যমে কিন্তু আমি একটা চিপকে সিলেক্ট করতে পারবো, অর্থাৎ আমি 3টা চিপের জন্য 3টা ডিফারেন্ট আমার গেট ব্যবহার করতে হয়। আর ডিকোডার ব্যবহার করলে কি হয়, আমরা একটা ডিকোডারের মাধ্যমেই কিন্তু মাল্টিপল চিপকে সিলেক্ট করতে পারবো। আসলে এটা ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে আমার আসলে টপিক, এই কনসেপ্ট একটু কাজে লাগবে, তো এই জন্য আমি একটু এখানে বুঝাচ্ছি। তারপর তোমাদের যদি মনে হয় যেগুলো সব তোমরা জানো, তোমরা আমাকে বলতে পারো যে না এগুলো আমরা জানি, তাহলে আমি হয়তো পরের টপিকসে আগাবো। আচ্ছা, তো এখানে যেহেতু আমার 4টা বিটের কথা বলেছি, এখন আমি বললাম যে 1100, এই কম্বিনেশনটা পেলেই কেবলমাত্র এই যে প্রথম যে র্যাম চিপটা রয়েছে এই চিপটা সিলেক্টেড হবে। তাহলে আমাকে সেই 4টা কানেকশন এখানে এস্টাবলিশ করতে হবে। তাহলে সেটা কিভাবে দিব, যেহেতু এটা আমি ন্যান্ড গেট নিয়েছি তার মানে হচ্ছে আমার, আর এখানে আমার আউটপুট দরকার 0 সিলেক্টেড হওয়ার জন্য। তাহলে আমাকে কি করতে হবে, যে এইখানে যাতে 0 হয় সেই ব্যবস্থা করতে হবে। তো ন্যান্ড গেটের ক্ষেত্রে যদি আমার ইনপুট গুলো সব 1 হয় তখনই কেবলমাত্র আউটপুটটা 0 হবে। তাহলে সেটা আমি কিভাবে করব, আর আমি জানি এটা 110-র জন্য কাজ করবে, সিলেক্টেড হবে। তা আমি কি করব, এটা সরাসরি 1 1 এর জন্য নিব, এবং 0 0-র জন্য কি করব, যেহেতু আমার 0 0 সরাসরি ব্যবহার করা সম্ভব না, কারণ তাহলে আমার ন্যান্ড গেটের আউটপুটটা 0 হবে না। আমি কি করব, এই দুইটার জন্য আমি দুইটা আলাদা করে নট গেট ব্যবহার করব, ঠিক আছে, ইনভার্টার ব্যবহার করব। তাহলে হবে কি, আমি 1100 দিলাম, বাট এখানে আলটিমেটলি 1111 পেলো, আউটপুট আসলো 0, এবং এই 0টা যখন এখানে আসলো আমার এই চিপটা সিলেক্টেড হলো। এটা হচ্ছে যদি আমি এখানে একটা লজিক গেট ব্যবহার করি, ন্যান্ড গেট ব্যবহার করি সেই ক্ষেত্রে, ঠিক আছে। এখন তাহলে এই প্রত্যেকটা যে রয়েছে মেমোরি ডিভাইস, প্রত্যেকটার জন্যই কিন্তু আমার আলাদা আলাদা করে এরকম গেট ব্যবহার করতে হবে। এছাড়া আমি কি করতে পারি, আমি করতে পারি এখানে একটা ডিকোডার, যেটা সাধারণত ব্যবহার করা হয়, এবং 8085-এও যেন একটা জনপ্রিয় ডিকোডার হচ্ছে 3 to 8 ডিকোডার 74138, হয়তো তোমরা এটা সম্পর্কে জানো। 74138 এটা হচ্ছে কি 3 to N ডিকোডার। এবং এই এই যে ডিকোডার যেটা রয়েছে, এই আইসি যেটা রয়েছে, ওর গঠনটা কিরকম, যে ও 3টা ইনপুট নিবে, যেহেতু 3 to 8 ডিকোডার, তো বোঝা যাচ্ছে 3টা ইনপুট নিবে, এবং আউটপুট দিবে হচ্ছে কয়টা, আউটপুট দিবে হচ্ছে 8টা, ঠিক আছে। এবং এখানে বাবল, অর্থাৎ আউটপুট হবে ইনভার্টার, এখানে নির্দিষ্ট একটা ইনপুটের জন্য যখনই এখানে 0 হবে তখন একটা চিপ সিলেক্ট হবে। এখন এই 8টা দিয়ে কিন্তু আমি 8টা চিপকে সিলেক্ট করতে পারবো, একটার জন্য একটা, পরেরটার জন্য একটা, এরকম করে টোটাল 8টা চিপকে সিলেক্ট করতে পারবো। তাহলে কিভাবে, এখন এই আইসিটার আরেকটা যে স্ট্রাকচার, সেটা হচ্ছে এটার এনাবল করার জন্য আবার আলাদা 3টা পিন দরকার, ঠিক আছে, এটা এনাবল করার জন্য আলাদা 3টা পিন দরকার। তাহলে এটাকে এনাবলের জন্য ধরা হয়, যেমন এটা হতে পারে E1, এটা E2, এটা হচ্ছে E3, ঠিক আছে। এখন এইটার কনস্ট্রাকশনটা আবার কি, যে যদি এই এই 3টা পিনের মধ্যে অবশ্যই প্রথমটা 0, পরেরটা 0 এবং পরেরটা যদি 1 হয় তখনই কেবলমাত্র এই আইসিটা এনাবল হবে। এট ফার্স্ট আমার এই ডিকোডার সার্কিটটা এনাবলড হতে হবে, দেন হচ্ছে ও ইনপুট আউটপুটের ব্যাপারটা নিয়ে কাজ করবে। যদি একবার এনাবলড না হয় তখন কিন্তু আসলে ভিতরে গিয়ে অন্য কোনো কাজ করতে পারবে না। তাহলে এনাবল করার জন্য অবশ্যই 0 0 1 হতে হবে। তাহলে এখানে আর কি হলো, তাহলে আমাকে এখানে 3টে ইনপুট নিতে হবে। তো আমার এখানে খালি যে রয়েছে, খালি ছিল 4টা, তো এখান থেকে আমি 3টাকে এখানে ইনপুট হিসেবে নিতে পারি, যে কোনো 3টা। তো ডিকোডারে যেটা হয়, যেমন 0 0 0 যদি হয় তখন হচ্ছে প্রথমটা সিলেক্টেড হয়, 0, এইটা 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 0 হয়ে যাবে, অর্থাৎ ও ও 0, আউটপুট নাম্বার 0টা
এটা O0 থেকে শুরু করে এটা তো হচ্ছে O7, তাহলে এটা 0 0 0 হলে এইটা সিলেক্টেড হবে, 0 0 1 হলে তার পরেরটা সিলেক্টেড হবে, এরকম করে কাজ করবে। ঠিক আছে, তাহলে এখানে চারটার মধ্যে তিনটা আমরা এখানে ব্যবহার করলাম, তাহলে আর একটা বাকি থাকে। বাট আমার তো এখানে দরকার তিনটা এনাবল করার জন্য। তা আমরা কি করব, এখান থেকে একটা নির্দিষ্ট একটাকে নিয়ে সেইটা ফিক্সড করে দিব, আর বাকি যে দুইটা এটাকে আমাকে এক্সটার্নালি প্রোভাইড করতে হবে। যেমন এই দুইটা জিরো, এই দুইটা আমরা এক্সটার্নালি প্রোভাইড করব, তখন সেই অনুযায়ী আমার এই ডিকোডার সার্কিটটা কাজ করবে। তো এইটা হচ্ছে আমার মেইন থিম। ঠিক আছে, আমরা অলরেডি পড়েছি এর আগেও, তো আজকেরও একটু জাস্ট রিক্যাপ করলাম যে মেইন থিম। তো এটার সম্পর্কে বুঝতে কারো প্রবলেম আছে কিনা একটু বল। এটা কি সবাই বুঝতে পেরেছো? কারো প্রবলেম আছে কিনা একটু বলতে পারো, রেসপন্স করো। তোমরা কি চলে গেছো? না ম্যাম, আছি ম্যাম। তো এখানে কি বুঝতে পারছো কি পারো নাই সেগুলো তো কেউ বলছো না। কারো প্রবলেম আছে এখানে? না ম্যাডাম। আচ্ছা, থাকলে ঠিক আছে, আমরা পরে এক্সাম্পল গুলোতে যাই, তখন হয়তো বা তোমাদের আরেকটু ক্লিয়ার হবে। ঠিক আছে, আচ্ছা, কারণ পরে আমার এখানে একটা আমি আসলে আজকের এই দুইটা এক্সাম্পল পরে এক্সাম্পলই পড়াবো মেইনলি তোমাদের। আচ্ছা, তো এখানে দেখো 1 নম্বর যে এক্সাম্পলটা রয়েছে, তোমরা পুরো স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা জানি না। আচ্ছা, 1 নম্বর এক্সাম্পল যেটা রয়েছে দেখো, তোমরা একটু পড়ো, দেখো বোঝা যায় কিনা। আচ্ছা, 1 নম্বরে আমার যেটা আছে, যে প্রথমেই বলা আছে যে প্রসেসর ইজ হ্যাভিং 16 বিটস অ্যাড্রেস লাইন। আরেকটা কথা, আমরা যেমন একটু আগে 8085টা সম্পর্কে দেখেছি, ঠিক আছে, তা আমরা ক্যালকুলেশন করলে কিন্তু লাস্টে আমার আবার একটা ফিগারও ড্র করতে হবে। ঠিক আছে, ফিগার ড্র করে কিন্তু এই টোটাল ক্যালকুলেশনটা আমাকে বুঝিয়ে দিতে হবে। সেখানে একটা প্রসেসর থাকবে, মধ্যবর্তী স্থানে ডিকোডার থাকবে, তারপরে হচ্ছে এই ব্যাপারগুলো ড্র করে দিতে হবে, যেহেতু এটা ইন্টারফেস করতে বলা আছে। আচ্ছা, তাহলে এখানে বলা আছে কি একটা প্রসেসর রয়েছে, তার হচ্ছে 16 বিটস অ্যাড্রেস লাইন। ঠিক আছে, এখন 16 বিট অ্যাড্রেস লাইন দেখলেই কিন্তু আমরা প্রথমে ধরে নিব না যে এটা আসলে আমার 8085। যদি কখন উল্লেখ করা থাকে 8085, তখন কিন্তু আমাকে ওই যে মাল্টিপ্লেক্সিং, ডিমাল্টিপ্লেক্সিং, ল্যাচ, এই ব্যবহারটা আমাকে উল্লেখ করতে হবে, এবং সেটা ড্র করার ক্ষেত্রেও কিন্তু সেখানে ল্যাচটা ড্র করে দিতে হবে। ঠিক আছে, ল্যাচের মাধ্যমে সেই কাজটা করতে হবে। আর যদি উল্লেখ করা না থাকে, আবার যদি 8086 বলা থাকে, 8086 কি, এটা কিন্তু 20 বিট অ্যাড্রেস লাইন থাকে, 20 বিট অ্যাড্রেস লাইন নিয়ে কাজ করে। ঠিক আছে, সেটার জন্য আলাদা। এটা হচ্ছে যদি উল্লেখ করা থাকে সেই ক্ষেত্রে। আর যদি উল্লেখ করা না থাকে, সেই ক্ষেত্রে আমাদের মতো করে আমরা ইন্টারফেসটা ড্র ড্র করতে পারবো। ঠিক আছে, এবং প্রত্যেকটা এক্সাম্পলেই কিন্তু আমার এই যে ইন্টারফেসটা এটা কিন্তু ড্র করে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে আমার যে কোশ্চেনটা এখানে আছে, যে প্রসেসর ইজ হ্যাভিং 16 বিটস অ্যাড্রেস লাইন। আমার একটা প্রসেসর রয়েছে, বলা আছে যে এর অ্যাড্রেস লাইন হচ্ছে 16টা, এবং এটা কি বাইট অ্যাড্রেসেবল। বাইট অ্যাড্রেসেবল মানে কি, এর ওয়ার্ড সাইজ হচ্ছে 1 বাইট, 8 বিটস। অর্থাৎ আমি যে তাকগুলোর কথা বলেছি মেমোরির, সে প্রত্যেকটা তাকে 8 বিট করে হোল্ড করতে পারবে। ঠিক আছে, এরপরে কি আছে, ইন্টারফেস, একটা ক্যাপাসিটির র্যাম বলা আছে যে 4K x 8 র্যাম মেনলি উইথ দি প্রসেসর। অর্থাৎ প্রসেসরের সঙ্গে আমাকে এই 4 কিলোবাইটের যে র্যামটা রয়েছে, এটাকে ইন্টারফেস করতে হবে। করব, বাট করার আগে আমাকে কিছু কোশ্চেনের আনসার দিতে হবে। কোশ্চেনটা কি, যেমন এটা খুব ইজি একটা এক্সাম্পল। কোশ্চেনটা কি, যেমন হোয়াট ইজ দ্য মেমোরি ক্যাপাসিটি অফ দ্য প্রসেসর। অর্থাৎ আমার যে প্রসেসরটা রয়েছে, যে প্রসেসরটার কথা আমরা আসলে কনসিডার করছি, সেই প্রসেসরের আসলে
নিজের মধ্যে কতটা মেমোরি সে অর্গানাইজ করতে পারবে বা ইন্টারফেচ করতে পারবে, তার হাইয়েস্ট ক্যাপাসিটিটা কতখানি, সে এইটাই হচ্ছে আমার মেমোরি ক্যাপাসিটি বলা থাকে। তাহলে এটা কি কেউ বলতে পারবা যে আমরা যে প্রসেসরটার কথা এখানে কনসিডার করছি তার মেমোরি ক্যাপাসিটিটা কতখানি? একটা ইজি কোশ্চেন, আমি এতক্ষণ অলরেডি এগুলো আলোচনা করেছি, বলো তো কত হবে? কত হতে পারে আমার যে মেমোরির ক্যাপাসিটিটা, কত হতে পারে বলো তো? ম্যাম 64 তোমার রেস্ট, কিলোবাইট। রাইট, 64 কিলোবাইট হবে অবশ্যই। কারণ কি? কারণ এখানে আমি বলেছি 16 বিটস অ্যাড্রেস লাইন, তার মানে আমার টোটাল কত হতে পারে? 2 টু দি পাওয়ার 16। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 16 মানে হচ্ছে কি 64 কিলো। আর হচ্ছে প্রত্যেকে হচ্ছে 8 বিট করে হোল্ড করে, ঠিক সেক্ষেত্রে এটা এইভাবে 64 কিলোবাইট টোটাল ক্যাপাসিটি। ঠিক আছে, সবাই বুঝতে পারছো আশা করি। আচ্ছা, তারপরে বলা আছে হাউ মেনি অ্যাড্রেস লাইনস আর রিকোয়ার্ড ফর এ র্যাম। এখন এখানে যে র্যামের কথাটা বলা আছে, যে ক্যাপাসিটি র্যামের কথা বলা আছে, তাহলে এই নির্দিষ্ট র্যামের জন্য আমার কতগুলো অ্যাড্রেস লাইন দরকার? কত দরকার বলো তো? কতগুলো অ্যাড্রেস লাইনের দরকার আছে? এটা কি? এটা হচ্ছে 4K র্যাম। 4K মানে এটাকে যদি আমি 2 টু দি পাওয়ার 12 টু রেজ টু কত, 12 12, রাইট, 12, কারণ 2 টু দি পাওয়ার 12 হলেই হচ্ছে আমার 4096 অর্থাৎ 4K র্যাম পাওয়া পসিবল। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমার এই যে র্যামের জন্য, র্যামটাকে কানেক্ট করার জন্য আমার 12টা অ্যাড্রেস লাইন দরকার। সবাই বুঝতে পারছো আশা করি। আচ্ছা, এরপরে আছে হাউ মেনি র্যাম চিপস আর রিকোয়ার্ড। এটার মানে হচ্ছে আমি আমার প্রসেসর টোটাল ক্যাপাসিটি জানি এবং একটা র্যামের মানে কতটুকু ক্যাপাসিটি আছে সেটাও জানি। তাহলে ওই প্রসেসরের মধ্যে আমি এরকম কতগুলো র্যাম ইন্টিগ্রেট করতে পারবো, সেটাকে আমরা বের করতে পারবো না? সেটা কিভাবে বের করা যায় বলো তো? বলতে পারবে না? আচ্ছা, একটা বুক শেলফে আমি হচ্ছে আমার 16টা বই রাখতে পারি, এইটা জানি। এবং একটা তাকে হচ্ছে আমি 4টা বই রাখতে পারি, এটাও জানি। তাহলে আমার এরকম কয়টা তাক আমি হলে আমি টোটাল ক্যাপাসিটিটা অ্যাচিভ করতে পারি, সেটা বের করে কিভাবে? জাস্ট সিম্পল একটা ডিভিশনের ব্যাপার। অর্থাৎ আমি 4টা র্যাক হলেই 16টা বই রাখতে পারবো, যেহেতু টোটাল ক্যাপাসিটি আমি জানি 16 এবং একটা র্যাকে থাকে 4টা, তাহলে 4 দিয়ে 16কে ভাগ করলেই তো পাওয়া যায়। তাহলে এখানেও আমি টোটাল ক্যাপাসিটি জানি হচ্ছে 2 টু দি পাওয়ার 16 বাইট। আর হচ্ছে একটা র্যামের ক্যাপাসিটি হচ্ছে 2 টু দি পাওয়ার 12। তাহলে আমার টোটাল কতগুলো র্যাম পাওয়া পসিবল? আমি টোটাল ক্যাপাসিটিকে যদি একটা র্যামের ক্যাপাসিটি দিয়ে ভাগ করি তাহলে তো পেয়ে যাচ্ছি। অর্থাৎ 2 টু দি পাওয়ার 16 কে যদি আমি 2 টু দি পাওয়ার 12 দিয়ে ভাগ করি তাহলে আমি পাই 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ 16। 16 র্যাম, অর্থাৎ আমার যে মেমোরির ক্যাপাসিটি আমি দেখিয়েছি এবং প্রসেসরের ক্যাপাসিটিও দেখিয়েছি, এখানে আসলে আমার প্রসেসর সর্বোচ্চ 16টা র্যাম চিপ নিয়ে কাজ করতে পারবে। 4K র্যাম চিপ নিয়ে কাজ করতে পারবে 16টা। আচ্ছা, তাহলে যেহেতু 16টা পারলো, তারপরে কি আছে? হোয়াট উইল বি দ্য সাইজ অফ অ্যাড্রেস ডিকোডার। তাহলে এই যে 16টা র্যাম চিপ নিয়ে কাজ করবে, তাহলে এই 16টা র্যাম চিপকে সিলেক্ট করার জন্য, অর্থাৎ যে চিপ সিলেকশনের যে সিগন্যালটা রয়েছে সেটা অ্যাসিভ করার জন্য আমাদের কোন সাইজের ডিকোডারটা দরকার বলো তো? ডিকোডারের সাইজটা কি দরকার বলো? এটা বলতে পারবে না? আমার যদি 16টা থাকে চিপ এবং বললাম যে ডিকোডার ব্যবহার করব, তাহলে এখানে কি 4 টু 16 ডিকোডার ব্যবহার করলে আমার হচ্ছে হচ্ছে কিনা বলো?
তোমরা কি আসলে বুঝতে পারছো আমি যেটা বোঝানোর চেষ্টা করছি? তোমরা একটু হ্যাঁ রেসপন্স করো, না হলে তো আমি বুঝতে পারছি না তোমাদের ব্যাপারটা। তোমরা কি বুঝতে পারছো? ম্যাম, এটা 4 অ্যাড্রেস লাইন, 4 ইনপুট লাইন এবং 16 আউটপুট লাইন, 4 to 16 কি করে? হ্যাঁ, এটাই, তোমরা যদি একটু রেসপন্স করো আমার একটু সুবিধা হয়, নইলে তো আমার মনে হয় যে আমি একা একাই হয়তো কথা বলে যাচ্ছি, তোমরা কেউ কিছু শুনছো না। আচ্ছা, যাই হোক, তাহলে এইটা হচ্ছে আমার একটা ইজি ক্যালকুলেশন। আমি জাস্ট ক্যালকুলেশন করে এগুলো বের করব, তারপরে কিন্তু আমাকে ড্র করতে হবে। আমি আরেকটা এক্সাম্পলে যাচ্ছি, সেই এক্সাম্পলটা বোঝানোর পরে আমি আসলে এটা ড্র করে কিভাবে ড্র করবা সেটা বোঝাবো, মানে সেটা বোঝাবো তোমাদেরকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই এই হচ্ছে, যেহেতু ফার্স্ট এক্সাম্পলে আমি তোমাকে ড্র করে দেখাইনি, বাট এক্সামে যদি কখনো এরকম আসে তোমাকে কিন্তু অবশ্যই অবশ্যই সেখানে ড্র করে দেখাতে হবে। আচ্ছা, এরপরে আসলাম আমি 2 নম্বর এক্সাম্পলের ক্ষেত্রে, ঠিক আছে? এখন 2 নম্বর এক্সাম্পলে কি আছে? এতক্ষণ আমরা যেটা দেখেছি মেইনলি হচ্ছে একটা র্যাম চিপের মাধ্যমে কিন্তু আমরা দেখিয়েছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা দেখবো যে একাধিক, বাকিটা মুখে বলেছি যে একাধিকটা কিভাবে সিলেক্ট করা যায়, তো সেটা আসলে এই এক্সাম্পলের মাধ্যমে আমরা আরেকটু ভালো করে শিখবো। যে আমাদের কাছে কি আছে, দুইটা হচ্ছে 4K র্যাম চিপ আছে, আর একটা হচ্ছে আছে কত, 2K রম, ঠিক আছে? এবং এখানে বলা আছে এই যে র্যামের ব্যাপারটা আছে, র্যামের যে স্টার্টিং অ্যাড্রেস সেটা কিন্তু আমার এখানে দেয়া আছে। এখন এইখানে নির্দিষ্ট করে কিছু মানে বলা নাই যে আসলে কত বিটের অ্যাড্রেস লাইন বা কিছু, বাট এটা আমাকে বুঝতে হবে। কিসের মাধ্যমে বুঝবো যে এটা আসলে কত বিট হ্যান্ডেল করতে পারে? অর্থাৎ আমার যে প্রসেসর বা সিপিইউ যেটা রয়েছে, ও আসলে কত বিটের অ্যাড্রেস জেনারেট করতে পারে। এটা কিভাবে বোঝা যাবে বলো তো? এটা দেখে বুঝতে পারছো আসলে কত বিটের জেনারেট করতে পারবে? বোঝা যাচ্ছে কি? বলো তো, আমি যে সিপিইউর সঙ্গে র্যাম এবং রম কে ইন্টিগ্রেট করতে চাচ্ছি, অর্থাৎ ইন্টারফেস করতে চাচ্ছি, সেইটাকে আসলে ইন্টিগ্রেট করব যে প্রসেসরের সঙ্গে, সেই প্রসেসরের অ্যাড্রেসিং ক্যাপাসিটি কতটুকু বলো তো? এটা দেখে বোঝা যাচ্ছে? বলো। আচ্ছা, এখানে স্টার্টিং অ্যাড্রেস কত আছে বলো তো? স্টার্টিং অ্যাড্রেসটা একটু দেখো। স্টার্টিং অ্যাড্রেসটা কত আছে? ম্যাম 8000। রাইট। তাহলে এখানে কত বিট মেনলি? এটা তো হেক্সাডেসিমাল আছে, তার মানে এখানে বিট আছে কত? ম্যাম 16 বিট বিট। আছে বলো তো? 16 বিট, রাইট। এইটাই হচ্ছে ব্যাপার, যে এইটা খেয়াল করতে হবে। আদারওয়াইজ আমি কিভাবে বুঝবো যে আমার আসলে যে প্রসেসরটা নিয়ে আমি কনসিডার করছি ও আসলে 16 বিট নাকি 64 বিট নাকি 32 বিট নাকি 20 বিট, কোনটা নিয়ে কাজ করছে? তো এইটা হচ্ছে বোঝার উপায় আমার হচ্ছে এই যে অ্যাড্রেসের যে ব্যাপারটা আছে, একটা অ্যাড্রেস দেয়া আছে, তো অ্যাড্রেসটা হচ্ছে আমার এখানে 4টা হেক্সাডেসিমাল ডিজিট রয়েছে, তার মানে আমার এখানে 16 বিটের ব্যাপার রয়েছে। তাহলে আমি বুঝবো এই অ্যাড্রেসটা দেখে যে আমার যে সিপিইউটার কথা আমি কনসিডার করছি, সেই সিপিইউটা হচ্ছে 16 বিটের অ্যাড্রেস জেনারেট করতে সক্ষম। ওকে, পেয়ে গিয়েছি। এরপরে হচ্ছে আমার এখানে রয়েছে কি, 4K র্যামের কথা রয়েছে, ঠিক আছে? 4K র্যাম। তো এই 4K র্যামের যে ব্যাপারটা, এটা নিয়েও আমরা তো একটু আগেও আরো আলোচনা করেছি। তাহলে এটা 4K র্যামের জন্য পার, এবং রয়েছে দুইটা। তাহলে এটা কি 2 টু দি পাওয়ার 12, অর্থাৎ আমার 11, জিরো থেকে শুরু করে 11 পর্যন্ত আমার হচ্ছে অ্যাড্রেসটা দরকার। কিসের জন্য? এই র্যামটাকে, একটা নির্দিষ্ট র্যামকে অ্যাড্রেস করার জন্য। এবং আমার র্যাম রয়েছে কয়টা? দুইটা। এবং রম রয়েছে একটা, সেটা কি? সেটা হচ্ছে 2K। তাহলে 2K এর জন্য আমার অ্যাড্রেসিং দরকার হচ্ছে কত? 2 টু দি পাওয়ার, এখানে আসে 11, ঠিক আছে? 2 টু দি পাওয়ার 11, আর এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 12। তাহলে এই ব্যাপারটা মাথায় থাকলো, এবং এটা থেকে দেখলাম যে এখানে লাগে কত? 16 বিটস, ঠিক আছে? আমরা এই ভ্যালু গুলো পেয়েছি আমাদের এই কোশ্চেনটা থেকে। এখন হচ্ছে আমাকে ইন্টারফেসিংটা
করতে হবে। এখন এই ইন্টারফেসিং করার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে অ্যাড্রেসিংটা করতে হবে, এবং এটা যেহেতু স্টার্টিং অ্যাড্রেসটা আমাকে বলা আছে, সেই অনুযায়ী আমাকে চিপ সিলেকশনের যে কোড কোনটা সেটাও খুঁজে বের করতে হবে, ঠিক আছে, এবং টোটাল মেমোরি ম্যাপটাও আমি এখান থেকে বের করব। আচ্ছা, তাহলে আমি একটু নেক্সট স্লাইডে যাই। যেমন এখানে আমার একটা ঘর করা আছে, যদিও A0 থেকে A19 পর্যন্ত রয়েছে, বাট আমাদের এখানে দরকার হচ্ছে A15 পর্যন্ত, যেহেতু আমরা 16 বিট কনসিডার করেছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাকে কি করতে হবে, স্টার্টিং অ্যাড্রেস কত বলা আছে, আমি এখানে স্টার্টিং অ্যাড্রেসটা লিখে রাখি। এটা কিন্তু এই ব্যাপারটা কনসিডার করবো না, এটাকে ফাঁকা ধরে নাও। এখানে আমার বলা আছে 800 ঠিক আছে, এটা বলা আছে। তাহলে আমার স্টার্টিং অ্যাড্রেস কত হলো, 8-এর আমার কি 1000, তারপরে বলা আছে 0, তার মানে এইখানে যতগুলো আছে সবগুলোই আমার হবে কি 0, ঠিক আছে, এইখানে সব হবে আমার 0। যাই হোক, 0 0 সব বসাতে হবে, বসালাম, ওটা ধরে নিও। তাহলে এটা হচ্ছে স্টার্টিং অ্যাড্রেস। এটা হচ্ছে কোনটার জন্য, ফার্স্ট র্যামের জন্য। কিন্তু আমার 2টা র্যাম রয়েছে, তার 1 নম্বর র্যামের জন্য হচ্ছে স্টার্টিং অ্যাড্রেস এইটা, ঠিক আছে। আচ্ছা, এটাও তো 0, এটা আবার 1 দিলাম কেন, এটা ভুলে হয়তো 1 দিয়েছি, এটা হচ্ছে 0। যাই হোক, সেই সবগুলো হচ্ছে আমার 0। ও না, ঠিক আছে, তো আমি এলোমেলো করতেছি কেন? আচ্ছা, এটা 1ই হবে, ঠিক আছে, আমি আগেরটার সঙ্গে ম্যাচ করে ফেলছি, এটা 1 হবে কারণ এখানে আমার 8 রয়েছে, ঠিক আছে, সেইটার জন্য 1 0 0 0 হচ্ছে 8, বাকি সবগুলো হচ্ছে আমার 0। আচ্ছা, এটা গেল স্টার্টিং অ্যাড্রেস। এবং আমার স্টার্টিং অ্যাড্রেস পাওয়ার পরে আমি যেহেতু র্যাম কনসিডার করছি, র্যামের কথা আমরা ছিল কি, র্যাম হচ্ছে 12 বিট নিয়ে কাজ করতেছে, ওর অ্যাড্রেস হচ্ছে 12 বিট, যেহেতু এটা 4K র্যাম। তাহলে এই 11 পর্যন্ত আসবে হচ্ছে আমার ওর অ্যাড্রেসিং। তাহলে এইগুলো সব হচ্ছে আমার কি 0 0 0 পেয়েছি। তাহলে এটা হচ্ছে ফার্স্ট অ্যাড্রেস, তাহলে আমাকে লাস্ট অ্যাড্রেসটা বের করতে হবে। লাস্ট অ্যাড্রেসের জন্য তাহলে যেহেতু অ্যাড্রেসিং এর বাইরে যে 4টা বিট রয়েছে, এই 4টা বিট হচ্ছে চিপ সিলেকশনের জন্য ব্যবহার করা হয়। তার মানে এই নির্দিষ্ট র্যামের জন্য এই 4টা বিট ফিক্সড, অর্থাৎ এর লাস্ট অ্যাড্রেসের জন্য এটা কিন্তু ফিক্সড থাকবে 1000, বাট এইগুলো চেঞ্জ হয়ে যাবে, এইগুলো কি হবে, সবগুলো হয়ে যাবে তখন 1, ঠিক আছে। তাহলে আমার স্টার্টিং অ্যাড্রেস বলা আছে, তাহলে লাস্ট অ্যাড্রেস আমি কত পাবো, লাস্ট অ্যাড্রেস পাবো এটা হচ্ছে 8, আর পরের গুলো যেহেতু সব 1, এগুলো হবে কি F, 8 F F F, এইটা হচ্ছে আমার লাস্ট অ্যাড্রেস, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট র্যামের জন্য, এটা হচ্ছে ফার্স্ট র্যামের জন্য আমি এরকম একটা মেমোরি ম্যাপ পেয়েছি, ম্যাম ঠিক আছে। আরেকবার একটু যদি যাবো বলতেন আমরা, ম্যাম, বুঝিনি। আরেকবার একটু ম্যাম যদি একটু প্রথম থেকে একটু বলতেন ম্যাম এইটা। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, সমস্যা নেই, বলতেছি। কারণ আমরা তো আসলে এখানে 2টা র্যাম নিয়েছি 4K, ঠিক আছে, আর একটা রম নিয়েছি 2K। আর টোটাল ক্যাপাসিটি আমরা দেখেছি, যেহেতু স্টার্টিং অ্যাড্রেসটা বলা আছে 8 0 0 0, তো আমরা টোটাল ক্যাপাসিটি এটা থেকে পেয়েছি 16 বিটস। সেই অনুযায়ী A0 থেকে A15 পর্যন্ত আমরা নিয়েছি, অর্থাৎ 16টা ঘর নিয়েছি, যে এই কটা অ্যাড্রেস জেনারেট করা পসিবল, জেনারেট করতে পারবে সিপিইউ। এবং যেহেতু আমি প্রথম র্যামের কথা, প্রথম আমি রমও নিতে পারতাম, বাট নেইনি, কারণ আমার কোশ্চেনেই বলা আছে যে র্যামের স্টার্টিং অ্যাড্রেসটা বলা আছে, তাহলে আমি যেটা জানি সেটা নিয়ে কাজ শুরু করেছি। তাহলে যেহেতু 8 0 0 0 বলা আছে এবং আরেকটা বলা আছে যে র্যাম হচ্ছে 4K, অর্থাৎ 12 বিট নিয়ে কাজ করছে, তাহলে A0 থেকে শুরু করে A11 এই পর্যন্ত 12টা বিট হচ্ছে আমার র্যামের অ্যাড্রেসিং এর জন্য। আর বাকি থাকে যে 4টা বিট, এই 4টা বিট তাহলে হবে আমার নির্দিষ্ট একটা র্যামকে সিলেক্ট করার জন্য, অর্থাৎ চিপ সিলেকশন পিনের জন্য ব্যবহার করা হবে। তাহলে আমার স্টার্টিং অ্যাড্রেস দেয়া আছে, যেখানে সবগুলো হচ্ছে আমার কি 0, ঠিক আছে। এখানে প্রথম 8 দিয়ে যেটা আছে, অর্থাৎ 1000, সেটা হচ্ছে আমার চিপ সিলেকশনের জন্য, আর বাকিগুলো হচ্ছে আমার অ্যাড্রেসিং এর জন্য। তাহলে অ্যাড্রেসিংটা শুরু হয়েছে সবগুলো 0 দিয়ে। তাহলে এরকম পরবর্তীতে 0-র পরে 1, তারপর 10 1 1 এরকম করতে করতে আমার হাইয়েস্ট লাস্ট অ্যাড্রেস হতে পারে কি, যেখানে সবগুলোই হচ্ছে আমার 1 থাকবে, ঠিক আছে। 0 থেকে শুরু করে আমার সবগুলো তখন 1 থাকবে, এটা হবে লাস্ট অ্যাড্রেস।
এবং যেহেতু আমরা একটা নির্দিষ্ট র্যাম চিপের কথাই কনসিডার করছি, তাহলে ওর জন্য এই যে চিপ সিলেকশনের যে কোড, এইটা কিন্তু নির্দিষ্ট থাকবে, অর্থাৎ 1000 সেটা নির্দিষ্ট আছে। তাহলে এই অনুযায়ী আমার তাহলে হেক্সাডেসিমালে যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে 8, তারপরে এই চারটা নিয়ে হচ্ছে 1, এই চারটা নিয়ে সরি 1 না এফ, এই চারটা এফ, আবার এই চারটা নিয়ে হচ্ছে এফ, সেইটা জাস্ট আমি এখানে বসিয়েছি। এটা হচ্ছে আমার ওই নির্দিষ্ট র্যাম চিপের লাস্ট অ্যাড্রেস। তাহলে এটা আমার গেল অ্যাড্রেসিং এর ক্ষেত্রে প্রথম র্যামের ব্যাপার। তাহলে এরপর আমি সেকেন্ড র্যামে যাব। এখন আমরা জানি যে আসলে মেমোরি গুলো যদি ফ্র্যাগমেন্টেড অবস্থায় না থাকে তখন হচ্ছে আমার ভালো, অর্থাৎ যদি কন্টিনিউয়াস থাকে একটা অ্যাড্রেসে, যেমন 0 0 0, তারপর যদি আমি 1 0 লিখি তাহলে হচ্ছে আমার সে কন্টিনিউটিটা বজায় থাকে না। তো আমাদের হচ্ছে চাহিদা যে আমি কন্টিনিউয়াস রাখবো। কন্টিনিউয়াস রাখার ব্যাপারটা কি, আমি যদি 1 যোগ করি তাহলে কিন্তু আমার অ্যাড্রেসটা কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, অর্থাৎ এর পরের অ্যাড্রেসটা পাচ্ছি। তাহলে প্রথম র্যামের যে লাস্ট অ্যাড্রেস, এইটার সঙ্গে যদি আমি 1 যোগ করি, এইটার বাইনারি যোগ করি, ঠিক আছে, তাহলে ভ্যালুটা হয় কি দেখো, 1 1 যোগ করলে হচ্ছে কি 0, হাতে আবার থাকলো 1, সেই 1 1 যোগ করলে হচ্ছে 0, হাতে থাকলো 1, এরকম করে প্রত্যেকটা এই নাইন পর্যন্ত ট্রিপল জিরো আসবে। সরি, হ্যাঁ 9 0 0 সেটাই যাচ্ছে পরে। তাহলে ওইটাই হচ্ছে, তাহলে 1 যোগ করলে এটা কি হচ্ছে আমার, এইটাও কিন্তু হয়ে যাচ্ছে, এটা তোমরা দেখো এটা হচ্ছে এরকম, ঠিক আছে। তাহলে আমার এখানেও এবং এইটাও যেহেতু 12 বিট নিয়ে কাজ করছে, তাহলে অ্যাড্রেসিংটা হবে কি, এইটা হবে চিপ সিলেকশনের জন্য, এটা হচ্ছে 2 নম্বর র্যামের জন্য। তাহলে এটা হচ্ছে আমার চিপ সিলেকশনের জন্য, এটা হচ্ছে 9, ঠিক আছে, আর পরের গুলো হচ্ছে 0 0, ঠিক আছে। এইটা হচ্ছে আমার ফার্স্ট অ্যাড্রেস, তার জন্য দ্বিতীয় র্যামের জন্য স্টার্টিং অ্যাড্রেস। তাহলে লাস্ট অ্যাড্রেসটাও ঠিক এটা ইজি হবে, যেহেতু এটা 4 বিট করে আছে, এই জন্য একটু সুবিধা হচ্ছে। লাস্ট অ্যাড্রেস হবে কি, সবগুলো হয়ে যাবে আমার 1, ঠিক আছে, এই সবগুলো 1 হয়ে যাবে, অর্থাৎ 9 এফ এফ এফ, তিনটাই হবে এফ, ঠিক আছে। এটা হচ্ছে র্যামের জন্য। তাহলে এখানে আমি একটা সুবিধা পাচ্ছি, কারণ কি যেহেতু আমি 12 পর্যন্ত নিয়েছি, এই জন্য আমি এখানে 4 ঘরই পাচ্ছি, এই জন্য আমি কিন্তু আসলে এখানে একটা সুবিধা পাচ্ছি। যাই হোক, আসলে পরবর্তীতে কি প্রবলেম হতে পারে সেটা আমরা রমের কাছে গিয়ে দেখবো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে 3 নম্বরে আমার রয়েছে কি একটা রম চিপ, এবং রম চিপের জন্য আমার অ্যাড্রেস অ্যাড্রেস তো বলা নাই, বাট ওর ক্যাপাসিটি বলা আছে 2K। তাহলে যদি 2K হয় তাহলে সেজন্য ওর কিন্তু এই 10 পর্যন্ত, অর্থাৎ এই 11টা হচ্ছে ওর অ্যাড্রেসিং এর জন্য ব্যবহার করা হবে, 11টা ঘর। বাদ বাকিটা কিন্তু হচ্ছে চিপ সিলেকশনের জন্য ব্যবহার করা হবে। তাহলে এইটার ক্ষেত্রেও কিন্তু আমি এটার সঙ্গে 1 অ্যাড করব। 1 অ্যাড করলে কি হয়, আলটিমেটলি এই সবগুলোই প্রথম 0 0 0 0 এরকম করে আসে, সবগুলোই 0 0 আসে, বাট এটাও আসে 0। হেক্সাডেসিমালে আসবে। হ্যাঁ, এরকম আসে, অর্থাৎ প্রথম 4টা এই হয়, ঠিক আছে, এরকম করে হবে। আচ্ছা যাই হোক, এই এরকম হবে। তা এটা করার পরে এখানে আবার একটা ব্যাপার আছে, যেহেতু আমি 4টা বিট নিয়ে চিপ সিলেক্ট করেছি র্যামের জন্য, এইটা কিন্তু আমাকে কন্টিনিউ করতে হবে, অর্থাৎ এখানেও কিন্তু ওই 4টা বিট নিয়েই কন্টিনিউ করতে হবে। তাহলে এই যে আমি 4টা বিট আমার রাখতে হচ্ছে চিপ সিলেকশনের জন্য, আর এই 11টা রাখতে হচ্ছে আমার অ্যাড্রেসিং এর জন্য, তাহলে মাঝখানের এই বিটটাকে আমি কি করব, A11, এইটাকে আমি কি করব, এইটা কিন্তু তখন ডোন্ট কেয়ার কন্ডিশন হিসেবে কনসিডার করতে হবে। ডোন্ট কেয়ার কন্ডিশন অর্থাৎ এখানে 0 হতে পারে, 1ও হতে পারে, যদিও একটা নির্দিষ্ট করে দেওয়ার পদ্ধতি আছে সেটা পরে দেখব, বাট আপাতত হচ্ছে মেইন যে ব্যাপার থিম সেটা হচ্ছে এরকম, যে এটা তখন ডোন্ট কেয়ার কন্ডিশনে থাকবে। তাহলে এটা বসিয়ে নেই অবশ্য আগে। বসানোর জন্য এখানে কি আছে, 0 হতে পারে আবার 1ও হতে পারে। এখন যদি 0 হয় তাহলে আমার স্টার্টিং অ্যাড্রেসটা কি হচ্ছে, এ, তারপর হচ্ছে 3টে 0। যদি আমার ওইটা ডোন্ট কেয়ারে যেটা রয়েছে A11-এ সেটা 0 হয়, তাহলে কিন্তু আমার স্টার্টিং অ্যাড্রেসটা হচ্ছে 0। কিন্তু যদি এটা 1ও হতে পারে যেহেতু ডোন্ট কেয়ার, তাহলে আমার স্টার্টিং অ্যাড্রেসটা কি হচ্ছে, প্রথমটা হচ্ছে এ, তাহলে পরেরটা কি হচ্ছে 1 0 0 0,
তো 1,000 মানে কি? 8, 1 8 হ্যাঁ 8, এবং পরের গুলো হচ্ছে 0 0। তাহলে দেখো একটা নির্দিষ্ট র্যাম চিপ বাট একটা নির্দিষ্ট পিনের কোনো কোথাও আমি স্ট্রংলি ব্যবহার করতে পারছি না, মানে ডিসক্রিটলি ব্যবহার করতে পারছি না দেখে ডোন্ট কেয়ার কন্ডিশন হয়ে যাওয়ার কারণে আমার কিন্তু একটা স্টার্টিং অ্যাড্রেসকেই আমি দুইটা হতে পারে, দুইভাবে প্রকাশ করতে পারি, এরকম দেখতে পাচ্ছি। এটা ঝামেলা, যে কোনো কিছুর অ্যাম্বিগুইটি থাকাই হচ্ছে ঝামেলা। সেটা দূর করার পদ্ধতি পরে দেখবো, বাট স্টার্টিং এ এরকম আমরা দেখি যে আমার কিন্তু এই দুইটাই হচ্ছে স্টার্টিং অ্যাড্রেস হওয়া পসিবল। তাহলে এটা গেল। এরপরে কি হবে, আমি এরকম করে লাস্ট অ্যাড্রেসটাও দেখি, ঠিক আছে? তো লাস্ট অ্যাড্রেস হচ্ছে কি, লাস্ট অ্যাড্রেসের জন্য এটা নির্দিষ্ট থাকবে 1010, বাকি এগুলো সব হয়ে যাবে কি 1, সব 1 হয়ে যাবে। তাহলে প্রথমটুকু ঠিক আছে, লাস্ট অ্যাড্রেসে প্রথমটা হচ্ছে এ। এখন এই পরেরটা কিন্তু লাস্ট অ্যাড্রেসের জন্য সে একই ব্যাপার, 0 হতে পারবে আবার 1 হতে পারবে। এই 11 এর যে ব্যাপারটা রয়েছে, এটা 0 হতে পারবে, 1 হতে পারবে। এখন যদি 0 হয় তাহলে কি হচ্ছে দেখো, আমরা পাচ্ছি 0 1 1 1। তো 0 1 1 মানে হচ্ছে 7 7, ঠিক আছে? তাহলে A7, তারপরে হবে F আমার এফ, যেহেতু বাকি পরের গুলো হচ্ছে আমার 1। তাহলে এন্ডিং অ্যাড্রেস, আমার নির্দিষ্ট রম চিপের জন্য এন্ডিং অ্যাড্রেস আমরা পাবো, যদি এখানে 0 হয় তখন পাবো A7F। আর যদি 1 হয় তখন আমরা পাবো এ, তারপর তিনটাই এফ, ঠিক আছে? তখন আমরা কিন্তু এই তিনটাই এফ পাচ্ছি। তাহলে এটা হচ্ছে মাঝখানেটার জন্য এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরকম একটা ব্যাপার। এখন হচ্ছে আমরা দেখবো যে এই মানে মেমোরি ম্যাপটা তো বুঝলাম, তাই না? এটা তো সবাই বুঝছি নাকি? কারো প্রবলেম আছে মেমোরি ম্যাপটা বোঝার ক্ষেত্রে? রেসপন্স করো ভাই। না ম্যাম। মেমোরি ম্যাপটা বুঝতে কি কারো প্রবলেম আছে? না ম্যাম, নেই ম্যাম। বুঝছো তোমরা? না ম্যাম নেই। ওকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে প্রথমবারই বলবা যে না আসলে প্রবলেম নাই, আর প্রবলেম থাকলেও বলবা, আমি 2 3 বার করে বুঝাবো, কোনো প্রবলেম নাই। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা দেখবো যে ডিকোডারটাও যে ব্যবহার করব সেটা আসলে কিভাবে ব্যবহার করবো। এখন আমরা এই যে এটা আলাদা করলাম যে 10, মানে প্রথমটার জন্য কি, তো আলাদা করে লিখি। প্রথমটার জন্য হচ্ছে 10 0 0, তারপরটার জন্য হচ্ছে 10 0 1, তারপরটা হচ্ছে 10 1 0। অর্থাৎ প্রথমটা হচ্ছে চিপ সিলেকশন হচ্ছে RAM 1 এর জন্য, এটা RAM 2 এর জন্য, এটা হচ্ছে রম এর জন্য, ঠিক আছে? তাহলে এবং এটার ক্ষেত্রে আমরা রেঞ্জও পেলাম। র্যাম এর জন্য হচ্ছে কি 8000 থেকে 8888 RAM 1, আর এই রেঞ্জ এটা, আর এটা তো এই দুই ধরনের রেঞ্জ আমার রয়েছে, এগুলো আমরা পেয়েছি। ওকে, আচ্ছা। তা এখন আমি ওই যেটা একটু আগে বলতেছিলাম যে আসলে আমরা এখন এই পিন গুলোকে কিভাবে ব্যবহার করব। এখন আমার তিনটা, আমি একটু ড্র করি, ছোট করেই ড্র করি যেহেতু জায়গা এখানে অল্প আছে। আচ্ছা, এখন এইটা হচ্ছে আমার RAM 1, RAM 2, আর এটা হচ্ছে আমার ROM 1, ঠিক আছে? আচ্ছা, এটা করলাম। এখন আমাদের এখানে পিন তো এমনিতে অনেক কিছুই থাকে, যেমন রিড রাইট এরকম আছে। আমাদের মেইনলি তো দেখতে হবে অ্যাড্রেসিং এর ব্যাপারটা। যেহেতু চারটা, এখানে তিনটা ডিভাইস রয়েছে, আমি এখানে 2 to 4 ডিকোডার ব্যবহার করতে পারি, ঠিক আছে? 2 to 4 ব্যবহার করতে পারি। আচ্ছা, তাহলে এটা ব্যবহার করলাম। 2 to 4 এর ক্ষেত্রে আমার তাহলে ইনপুট হবে দুইটা, আউটপুট হচ্ছে আমার চারটা। তো চারটা দিয়ে তিনটা দিয়ে তো আমি তিনটাকে সিলেক্ট করতে পারবো। আর এখানে প্রত্যেকটা হচ্ছে বাবল থাকবে, অর্থাৎ চিপ সিলেকশন হবে যখনই এখানে 0 হবে তখন, ঠিক আছে? এরকম একটা ব্যাপার। আর এটা তো অবশ্যই যে কোনো একটা এনাবল করার জন্য একটা পিন লাগবে, সেটা প্রত্যেকটা ডিকোডারেরই লাগে। আমি ডিকোডারের কোনো মডেল দেইনি, তার মানে এখানে যে কোনো ভাবে হয়তো আমি একটা পিন নিলাম,
যেটা হচ্ছে এনাবল করার জন্য দরকার হবে। এখন হচ্ছে আমরা এই ডিকোডারের মাধ্যমে কিভাবে কোন চিপটাকে সিলেক্ট করবে কিভাবে বুঝবো। এখন এই যে দেখো আমি এই কম্বিনেশনটা এখানে লিখেছি চিপ সিলেকশনের জন্য। তো এখানে দেখো এই যে 101010, এইটা কিন্তু ফিক্সড। এটা কিন্তু ফিক্সড, অর্থাৎ আমার যে যেগুলো যে ডিভাইস গুলোকে আমি সিলেক্ট করব সেটার জন্য এটা আলাদা না, এটা ফিক্সড, তাহলে এটা আমি ফিক্সড করে দিতে পারি। এখন এই ফিক্স করে যে দিব সেটা আমি কিসের মাধ্যমে দিব, এটা দেখো A14 এবং A15 এই পিন দুইটাই আছে। এটা আমি কি করব, এই যে আমার এখানে এনাবল করার জন্য একটা পিন রয়েছে এইটার কাজে ব্যবহার করব। কিভাবে, আমি এখানে একটা ন্যান্ড গেট ব্যবহার করতে পারি। ন্যান্ড গেটের আউটপুট অবশ্যই আমার জিরো হতে হবে, কারণ এই এনাবল সার্কিটটা হচ্ছে জিরোতেই কাজ করবে। যদি এটা জিরো হয় তখনই হচ্ছে আমার এই ডিকোডারটা কাজ করবে। তাহলে এইখানে হচ্ছে আমি এই এই দুইটাকে অ্যাড করতে পারবো। এখন এইটার আউটপুট আমার কখন জিরো হবে, যখন দুইটা ইনপুটই আমার ওয়ান হবে। বাট এই দুইটা কিন্তু আমার ফিক্সড, একটা ওয়ান একটা জিরো, এই জন্য প্রথমটা আমি সরাসরি দিব, পরেরটা যেহেতু জিরো পরেরটা আমি একটা ইনভার্টারের মাধ্যমে এটাকে ওয়ান করে নিব জিরো দিয়ে, ঠিক আছে। তাহলে এইটা আমি ফিক্সড করে দিলাম, যেহেতু এইটা ফিক্সড 10 রয়েছে, এইটাকে আমি ফিক্সড করে এই ডিকোডারে এনাবল সার্কিটের জন্য ব্যবহার করলাম। অর্থাৎ এইটা হচ্ছে কি F14 আর এইটা হচ্ছে আমার A15, ঠিক আছে, এরকম আমি এটাকে ব্যবহার করলাম। আর বাকি যেগুলো রয়েছে এই যে তিনটা বিভিন্ন কম্বিনেশন, এইটা হচ্ছে আমি এইটার ইনপুট হিসেবে ব্যবহার করব। এটা হচ্ছে A12তম পিন, আহ এটা নাকি 12 আর 13, হ্যাঁ A12তম পিন, আর একটা হচ্ছে এইটা A13 পিন, ঠিক আছে, এই দুইটা পিন। তাহলে এইটাকে কি হচ্ছে, হয়তো এখানে যখন জিরো এবং জিরো পাবে তখন এইটা এইটা এনাবল করে দিবে, আবার এটা হলে এইটা এনাবল করে দিবে, এরকম একটা ব্যাপার। আর এটার সঙ্গে তো আলাদা রিড এবং রিড রাইট এগুলো থাকবে। আর এটা যেহেতু রমে যেহেতু রাইট করা যায় না, এখানে শুধুমাত্র রিড এর অপশনটা থাকবে, ঠিক আছে। আর প্রত্যেক এগুলোর ক্ষেত্রে রিড এবং রাইট দুইটাই থাকবে, যেহেতু এটা র্যাম। এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে রমের ক্ষেত্রে শুধু রিড থাকবে, এটা দেখা যায় আমরা জানি, বাট দেওয়ার ক্ষেত্রে হয়তো বা ভুল হয়ে যেতে পারে। বাট র্যামের ক্ষেত্রে রিড রাইট দুইটাই থাকবে। এখন হচ্ছে এখানে 3 নম্বর আউটপুটটা দিই, অর্থাৎ এখানে যখন জিরো জিরো হবে তখন হচ্ছে এইটা জিরো হয়ে যাবে, এইটা সিলেক্ট করবে RAM1। আবার যখন 01 হবে তখন আমার এইটা সিলেক্ট হয়ে যাবে, এইটা জিরো হয়ে যাবে। আর পরে 10 হলে এইটা হয়ে যাবে। এখন এটা সরাসরি কানেক্ট করে দেওয়া যায়, বাট এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কে, এটা হচ্ছে A11 যেটা বলেছি, এইটাকে আমরা কি করব, এখন ফিক্সড করে দিব। যেটা দুইটা যে বিভিন্ন অ্যাড্রেসিং হচ্ছে, আমরা যে কোনো একটা ফিক্সড করে দিতে পারি, হয় এটা ওয়ানের জন্য কাজ করবে অথবা এটা শুধু জিরোর জন্য কাজ করবে। তো সেইটার জন্য আমি কি করতে পারি, আমি এইটা যে চিপ সিলেক্ট, যেহেতু ঝামেলার রমটার সঙ্গে এইটার সঙ্গে আলাদা একটা ন্যান্ড গেট ব্যবহার করতে পারি, ঠিক আছে। ন্যান্ড গেট ব্যবহার করে এই কমিউনিকেশনটা করতে পারি। তাহলে এই ন্যান্ড গেটের ইনপুট হবে এই একটা রয়েছে, এখান থেকে আসবে জিরো, এটার আউটপুট তো জিরো, এখান থেকে জিরো আসবে, আর এটার আউটপুট হতে হবে জিরো। বাট যেহেতু এটাকে আমার ওয়ান করতে হবে, আমি এখানে একটা ইনভার্টার ব্যবহার করে এটাকে ওয়ান করে নিব, ঠিক আছে। আচ্ছা, আর একটা হচ্ছে সেটা কি করতে হবে, A1 যেটা 11, A11 যেটা রয়েছে সেইটাকে আমি এইটার সঙ্গে কানেক্ট করে দিব, ঠিক আছে। এটার সঙ্গে আমি এটাকে কানেক্ট করে দিব। তাহলে এইটা কি হচ্ছে, আমরা এখানে শুধু ওয়ান হিসেবেও নিতে পারি, যে জিরোর জন্য কাজ করবে না, শুধু ওয়ানের জন্য নিব। তাহলে কিন্তু সার্কিটটা এরকম রাখলেই হবে, তাহলে দুইটা ওয়ান পেলেই কেবলমাত্র কাজ করবে, জিরো পেলে কাজ করবে না। তবে সার্কিটে সাধারণত দেখবেন নট গেট বা গ্রাউন্ড এটা বেশি ব্যবহার করা হয়, অ্যাক্টিভ লো, ঠিক আছে। তো সেই জন্য আমি এটা কি করতে পারি, যে এটা শুধুমাত্র জিরোর জন্য কাজ করবে সেটা বোঝানোর জন্য আমি একটা ইনভার্টার ব্যবহার করতে পারি। জিরো আসবে যখন তখন শুধুমাত্র কাজ করবে, যখনই এখানে ওয়ান আসবে এইটা জিরো হয়ে যাবে, তখন কিন্তু চিপটা সিলেক্ট হবে না। এরকম করে আমি সবগুলো পিনকেই কিন্তু জিরো থেকে শুরু করে, আর এটার অ্যাড্রেসিংটা আমি এখানে শো করিনি, বাট অ্যাড্রেসিংটা তো হবে এরকম যে প্রত্যেকটাই হচ্ছে জিরো থেকে শুরু করে এইটা যেমন যাবে জিরো থেকে শুরু করে A11 পর্যন্ত,
আর রমের এটাও যাবে A0 থেকে শুরু করে 11 পর্যন্ত, আর এটা যাবে কি A0 থেকে শুরু করে আমার A10 পর্যন্ত। ঠিক আছে, এরকম এরকম করে আমি এটা দিয়ে দিলাম। এরকম একটা সার্কিট কিন্তু আসলে ড্র করতে হবে। এখানে আর একটা ব্যাপার থাকে, যেটা হচ্ছে রিড রাইট আর ইনপুট আউটপুট মেমোরির যে ব্যাপারটা আমি বলেছিলাম, ওইটার জন্য যে ওখানে কিন্তু আসলে এটা অত ডিটেলস আমার এখন জানা দরকার নাই খুব একটা, তারপর আমি দেখাচ্ছি। এই যে রিড রাইটের জন্য যে ব্যাপারটা আসে, এটাও কিন্তু শুধুমাত্র অ্যাক্টিভ লো পেলেই কাজ করে। ঠিক আছে, এখন আমার এটাও কি করা হয়, রিড রাইটের জন্য কিন্তু দুইটা আলাদা, সরি, দুইটা আলাদা আলাদা, আমার আমি উল্টো করে দিই ন্যান্ড গেটটা। ঠিক আছে, তো আমি এদিক থেকে দিচ্ছি। আচ্ছা, এখানে মনে হয় হাবিজাবি হয়ে যাচ্ছে, আমি এদিকে দেখাচ্ছি। ঠিক আছে, আমার রিড রাইটের জন্য যেমন আমার একটা রিডের জন্য, আর একটা হচ্ছে কি রাইটের জন্য আমি বলেছি আর একটা পিন যেটা দরকার, সেটা কি, সেটা সেই পিনটা হচ্ছে ইনপুট আউটপুট অর মেমোরি। ঠিক আছে, এরকম একটা পিন আমার কিন্তু দরকার আছে। তাই এটাও রিড রাইটের এখানে কিভাবে কাজ করবে, আমার এখানে দুইটা আলাদা আলাদা ন্যান্ড গেট নিতে হবে। নিলাম, দুইটা আলাদা ন্যান্ড গেট নিলাম। আমি ড্র করতে আসলে খুবই অপারগ। আচ্ছা, তাহলে এইটা ধরলাম আমি রিড, আর এইটা ধরলাম রাইট, আর এইটা হচ্ছে ইনপুট আউটপুট আর মেমোরি। তাহলে কি হচ্ছে, রাইটটা আমার এখানে দিলাম। ঠিক আছে, এবং এই দুটো হচ্ছে বার, অর্থাৎ দুইটাই হচ্ছে জিরো। আর এইটা কি হচ্ছে, এইটাও তো আমার জিরো হতে হবে যেহেতু মেমোরির উপরে বার আছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার দুইটা ন্যান্ড গেটের সঙ্গেই কাজ করে। এই দিলাম, আর এটা হচ্ছে এই এটার সঙ্গেও আসে। ঠিক আছে, এখন এটা কখন রিড করবে কখন রাইট করবে, যেমন এটা আমি বলেছি মেমোরি থেকে আসতেছে জিরো, বাট আমার যেহেতু এটা ন্যান্ড গেট, আমার আউটপুট জিরো করার জন্য আমার এখানেও কি দরকার, ওয়ান দরকার। তো সেজন্য এখানে একটা ইনভার্টার ব্যবহার করতে হয়। আবার রিড, এটাও বার আছে, অর্থাৎ এটাও নেগেটিভ আছে, এইটাকে ওয়ান করার জন্য আমি একটা ব্যবহার করবো। তার মানে যখনই আমার এই দুইটা জিরো হবে, তখনই কিন্তু আমার আসলে এই নির্দিষ্ট মেমোরিতে আমার রিড করা পসিবল হবে। যে মেমোরি হোক না কেন, যে চিপটা সিলেক্ট হবে সেখানে রিড করা পসিবল হবে। তাহলে এইটা হচ্ছে আমার যে এই মেমোরির যে রিড বাটনটা রয়েছে, সেই রিড বাটনের সঙ্গে কানেক্টেড হবে। আর এইটা হচ্ছে রাইট বাটনের সঙ্গে কানেক্টেড হবে। এখানেও সেই একই রকম করে আমার দুইটা কিন্তু ইনভার্টার ব্যবহার করতে হবে। এইটা হচ্ছে রিড রাইট ইনপুট আউটপুটের জন্য। তাহলে এরকম করে কিন্তু আমার টোটাল সার্কিটটাই ড্র করতে হবে। ডেটা বাস, এখানে আমি ডেটা বাসটা ড্র করিনি যদিও, ডেটা বাসটা এই সামনে থেকে ড্র করতে পারো, যে এরকম টোটাল ডেটাটা এসে কিভাবে এখানে কত বিটের ডেটা নিয়ে কাজ করছে। ঠিক আছে, এখানে 8 বিট ডেটা নিয়ে কাজ করছে, যেহেতু বাইট অ্যাড্রেসেবল বলেছে হয়তো, তো 8 বিট এখানে আমার শো করতে হবে। এরকম একটা ব্যাপার অবশ্যই তোমাদেরকে ড্র করতে হবে। আচ্ছা, এখন বলো যে আজকে যেগুলো পড়েছো সেগুলো বুঝতে পেরেছো কিনা, কোনো প্রবলেম আছে কিনা। ঠিক আছে, যেটুকু পড়িয়েছি সেখানে কারো প্রবলেম রয়েছে? না ম্যাম। ওকে, এইটা কিন্তু তোমাদের বইয়ের মধ্যে নাই, এটা মাথায় রেখো। এটা কিন্তু তুমি একটু অনলাইনে দেখে আসলে দুই একটা তাও তোমাদেরকে সলভ করালাম, বইয়ের মধ্যে পাচ্ছ না। তো সেক্ষেত্রে আসলে যেগুলো পড়িয়েছি যা বলেছি সেটা যদি খাতায় লিখে থাকো, মন দিয়ে খেয়াল করে থাকো, তাহলে হয়তোবা তোমার পরীক্ষার খাতায় আনসার করতে পারবো আশা করি। আচ্ছা, যাই হোক, তো আজকের হচ্ছে আমি এই পর্যন্তই মেনলি পড়াবো, এই নিউমেরিক্যাল গুলো সলভ করেছি। এরপর আসলে মেমোরি ম্যানেজমেন্টের কিছু কনসেপ্ট রয়েছে, বাট তোমরা হয়তো ভার্চুয়াল মেমোরি বা মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট সম্পর্কে বেশিরভাগটাই মাইক্রোপ্রসেসরে পড়ে এসেছো। আগের ক্লাসগুলোতে, সেমিস্টার গুলোতে আমি যাদের পড়িয়েছি তাদের কাছ থেকে এটা শোনা, তো এগুলো হয়তো বা আমি এখন ডিটেলসে যাব না, বাট পরবর্তীতে যে দরকার হয় আমি এটা পড়াবো। তো এরপরে আজকে যেটা পড়ালাম মেমোরি ইন্টারফেসিংটা মোটামুটি এই পর্যন্তই শেষ করলাম। পরবর্তীতে যেটা ইনপুট আউটপুট ইন্টারফেসিংটা সম্পর্কে আমরা একটু পড়ার চেষ্টা করি। তো সেটা আজকে আর আমি শুরু করলাম না। আজকে হচ্ছে আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি, যেহেতু তোমাদের কারো কোনো প্রবলেম নাই বললা।
তো আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি এবং এটা আসলে শেয়ারও করছি, তোমরা দেখে বুঝতে পারবা যে কাকে অ্যাবসেন্ট দিলাম আর কাকে দিলাম না। ম্যাম স্লাইডটা দিয়ে দিন না, হ্যাঁ, স্লাইডটা দিয়ে দিন, দেখিনি, কি স্লাইড বলছো? স্লাইড, স্লাইডটা দিয়ে ওকে দিন। ঠিক আছে, স্লাইড হ্যাঁ দিয়ে দিব, কোনো সমস্যা নাই। বাট হচ্ছে এখানে স্লাইড দেখে কিন্তু সব বুঝবা না, কারণ আমি কিন্তু একে একে লিখে লিখে পড়াইছি। আচ্ছা ঠিক আছে, তো এখানে হচ্ছে আমি অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি। আজকে 24 তারিখ অ্যাটেন্ডেন্স। আইডি 1, ইয়েস ম্যাম। 2, ম্যাম আমি তো ওয়ান আছি ম্যাম। 3। হ্যালো ম্যাম। ইয়েস ম্যাম। হ্যাঁ 1 আছে, 2 আছে, আইডি 2 আছো, 3, না ম্যাম। ইয়েস ম্যাম। 4, Yes, ma'am. 5, 6, 7, Yes, ma'am. 8, Yes, ma'am. 10, Yes, ma'am. Ma'am, seven আছে 11, ma'am. ইয়েস ম্যাম। Ma'am, 8 আছে ma'am. 12, Hello ma'am, 8 আছে. ইয়েস আর ম্যাম। স্ক্রিন দেখো, যারা নাই তাদেরটা অ্যাবসেন্ট দিচ্ছি। ম্যাম 12 আচ্ছা আছে ম্যাম। 11 Ma'am, আছো, ওকে 12 আছে, 13, ইয়েস ম্যাম। 14, ma'am 7, 8 আছে তো ma'am. Ma'am, 4 আছে, 6 তো নাই, 6 absent. আচ্ছা স্ক্রিনটা দেখো ভালো করে, স্ক্রিনে হচ্ছে দেখতে পাচ্ছো আমি দিচ্ছি তো ম্যাম হচ্ছে অ্যাবসেন্ট। যারা যারা অ্যাবসেন্ট হচ্ছে, প্রেজেন্ট আছে তাদের কিছু অ্যাবসেন্ট হচ্ছে দিচ্ছে না, আর যারা অ্যাবসেন্ট 5, তাদেরকে 6, এরা হচ্ছে 7, 8 অ্যাবসেন্ট। আছে ma'am. তোমাদের 7, 8 এর সামনে কি আমি অ্যাবসেন্ট দিয়েছি, এ লিখেছি? লিখিনি তো। যারা অ্যাবসেন্ট আছে শুধুমাত্র তাদেরকেই ম্যাম এ লিখতেছে, আর যারা প্রেজেন্ট আছে তাদেরকে কিছু দিচ্ছে না, তারা প্রেজেন্ট আছে। রাইট। আচ্ছা 13, ইয়েস ম্যাম। 14, ইয়েস ম্যাম। 15, Yes, ma'am. okay, 16, Yes, ma'am. 17, Yes, ma'am. 18, Yes, ma'am. 19, ইয়েস ম্যাম। 20, Yes, ma'am. 21, ইয়েস ম্যাম। 22, Yes, ma'am. 24, ইয়েস ম্যাম। 25, Yes, ma'am. 26, Present, ma'am. 28, প্রেজেন্ট ম্যাম। 29, Yes, ma'am. 30, 31, Yes, ma'am. 32, ইয়েস ম্যাম। 34, Yes, ma'am. 35, Yes, ma'am. 36, ইয়েস ম্যাম। 37, Yes, ma'am. 38, ইয়েস ম্যাম। 39, ইয়েস ম্যাম। 40, Yes, ma'am. 41, ইয়েস ম্যাম। 42, ইয়েস ম্যাম। 43, ইয়েস ম্যাম। 44, ইয়েস ম্যাম। 45, ইয়েস ম্যাম। 46, Yes, ma'am. 49, 50, 51, ইয়েস ম্যাম। 52, ইয়েস ম্যাম। 53, ইয়েস ম্যাম। 54, Yes, ma'am. 55, ইয়েস ম্যাম। 57, Yes, ma'am. 50 আছো? জি ম্যাম 50। Ma'am, 53 আছে ম্যাম, 53. 53 তো দিয়েছি, 58,
Yes, ma'am. 59, 60, Yes, ma'am. 60, Yes, ma'am. 60, 61, Yes, ma'am. 62, 63, 64, Yes, ma'am. 65, 66, 67, Yes, ma'am. 68, Present, ma'am. 70, Present, ma'am. 73, Yes, ma'am. 74, 18 সিরিজের 29, Yes, ma'am. 43, Yes, ma'am. 44, Yes, ma'am. 44 আছো? Ma'am. 47, Yes, ma'am. 51, Yes, ma'am. ম্যাম এখানে ভুল হয়েছে একটু 56, Yes, ma'am. ম্যাম 47 হচ্ছে সৌরভ রয় আর 51 হচ্ছে সৌরভ ঢালি এক্সচেঞ্জ হয়ে গেছে এখানে okay, 51, 56, 56, Yes, ma'am. আচ্ছা 56, তারপর হচ্ছে 60, Yes, ma'am. 70, Yes, ma'am. ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে বা কথা হবে। যেটুকু পড়িয়েছে ওটা একটু বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করো, ঠিক আছে? ভালো থেকো সবাই।